ও সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। লাগে উড়া ধুরা খ্যাত বাংলাদেশের সোনার মেয়ে অন্তরা, উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, গায়িকা এবং সম্ভবত আগামী দিনের একজন নায়িকা। না, তিনি ভারতীয় নন। অনেকেই মনে করেন তিনি কলকাতার মেয়ে, তবে তিনি কোনোদিনও ভারতবর্ষে পাও রাখেননি এবং তিনি ঠাট্টা করে বলেন আমার ভিসাটুকুও নেই ভারতবর্ষে যাওয়ার। তিনি বিশুদ্ধ বাংলাদেশি একজন শিল্পী। প্রকৃত অর্থে তাকে যদি সম্মান দিতে হয় তাহলে তাকে বলতে হবে তিনি খুব ভালো ভয়েস আর্টিস্ট বা বাচিক শিল্পী। আজকে এই অন্তরা রায়চৌধুরী বা দেবশ্রী অন্তরাকে নিয়েই একটি ছোট্ট প্রতিবেদন। প্রতিবেদনটির কারণ একটি, লাগে উড়াধুরা যে গানটি সম্ভবত দ্রুততম ভাইরাল হয়ে যাওয়া গান, সেই গানটিকে কণ্ঠস্থ করেছেন নারী কণ্ঠে মাত্র 4টে লাইন গেয়ে এই দেবশ্রী অন্তরা। এর আগে বিজিএমে, জিঙ্গেলে বা ছোট ছোট কোনো গান করে, বিশেষ করে তিনি টিকটক শিল্পী, এবার টিকটকার হিসাবে সেখানে উনি গান, অভিনয় এগুলো করে নিজের গানকেই প্রমোট করেন মূলত। এছাড়াও উনি বিভিন্নভাবে সঙ্গীত চর্চা এবং সঙ্গীত সাধনা নিয়ে রয়েছেন। একজন অল্প বয়সী মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট বাংলাদেশের অন্তরা। তিনি কর্পোরেটে চাকরি করেছেন, এখনও করেন। তিনি প্রখ্যাত একটি বাংলাদেশি চ্যানেলে ইংলিশে সংবাদ পাঠিকা। ইংরাজি, বাংলা, হিন্দিতে সমান দক্ষতা তার। আরও অনেক রকম তার গুণ রয়েছে, ইন্টারভিউজ নেওয়া। এছাড়াও কোনো কোনো কর্পোরেট মিটিংয়ে তাকে পুরোধা ভূমিকা নিতে দেখা গেছে। তিনি নিজেই বলেছেন যে আমি অনেক রকম কাজের সঙ্গে জড়িত, কিন্তু মূলত প্রত্যেকটি কাজেই আমি ভয়েস আর্টিস্ট বা আমার গলার আওয়াজটাই সেখানে প্রাধান্য পায় এবং সেটাই আমার মূলধন। আমার জন্মের পর থেকে যখনই জ্ঞান এসছে তখন থেকেই আমি একজন গায়িকা হতে চেয়েছি, তারপরে বাকিটা সব। তবে সেই প্রশ্ন একটাই, উনি কণ্ঠশিল্পী হতে চেয়েছেন। ওনার কণ্ঠের জাদুতে, কথায়, ওনার বাচিক সত্তায়, ওনার গায়কিতে উনি মোহিত করে রেখেছেন সারা বাংলাদেশকে। কিন্তু ছিলেন অন্তরালে, নাম যে তার অন্তরা। কলকাতার মেয়ে মনে করার কিছু কারণও আছে বটে। প্রথমে তার নাম অন্তরা রায়চৌধুরী। প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সঙ্গীতের রূপকার সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরী তার নাম। তিনিও খুব স্বনামধন্যা। তার নামের কাছাকাছি অন্তরা রায়চৌধুরী আর অন্তরা চৌধুরী অনেকটা এক হয়ে যাওয়ার কারণে অনেকেই গুলিয়ে ফেলেন ওপার বাংলায় বসে ইনি নিশ্চয়ই কলকাতার মেয়ে। আর সঙ্গে রয়েছে দেবশ্রী নামটি। আমাদের এপার বাংলায় দেবশ্রী রায় বলে আরেকজন স্বনামধন্য নায়িকা রয়েছেন, কিন্তু ওই নামগুলোতে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় উনি কলকাতার মানুষ। তা সেইটা নিয়ে উনি একটু ঠাট্টা করে বলেছেন যে কেন যে মনে করে আমাকে কলকাতার বা ভারতীয়, সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, বোঝার মতন তার বয়সও হয়নি, খুবই অল্প বয়সী একটি সাংঘাতিক ট্যালেন্টেড মহিলা তিনি। পথে ঘাটে সাধারণ মানুষের মতন চলাফেরা করতে ভালোবাসেন, সারা দিন কর্মজগতের সঙ্গে জড়িয়ে থাকতে ভালোবাসেন, সঙ্গীতের সাথে আষ্টে পৃষ্ঠে লালিত হতে ভালোবাসেন। তার নাম অন্তরা। এবার বলি, এই লাগে উড়াধুরা গানটি তার কাছে এলো কি করে। হঠাৎ করেই একদিন একটি ফোন আসে তার কাছে। তিনি দেখেন সেই ফোনটি বাংলাদেশের ইউথ আইকন প্রীতম হাসানের। এই মুহূর্তে ইয়াং জেনারেশন, বিশেষ করে বাংলাদেশের, প্রীতম হাসানকে চেনেন না এমন কেউ নেই। প্রীতম হাসানের ফোন দেখে যথারীতি তিনি খুব উচ্ছ্বসিত হয়ে ফোনটি রিসিভ করেন। ফোনটির ও প্রান্ত থেকে প্রীতম ভাই বলে বসেন, আপু, আপনার জন্য একটা ছোট্ট কাজ ছিল, মাত্র 4 লাইনের কাজ। তা এত দ্বিধা, এত কুণ্ঠা বোধ নিয়ে যখন এত বড় একটি মানুষ ওই অন্তরা, ওই অল্প বয়সী মেয়েটিকে ফোনটি করেছে এবং বলছেন, তখন অন্তরা তাকে একটু হালকা করে দেওয়ার জন্য বলেছেন, আমি তো বিজিএমে ওই একটা লাইনই গাই, আমার তো এরকম না যে আমি সম্পূর্ণ কোনো গান গাই বা প্রচুর বড় কিছু কাজ করি।
আপনি কুণ্ঠাবোধ করবেন না, আমার জন্য 4 লাইনই অনেক। তবে আগে আমি দেখব যেই 4টি লাইনের কথা আপনি বলছেন আমাকে গাইতে হবে, সেই 4টে লাইন তার রেঞ্জ কি, আমার গলায় কি সেইটা যায়। তার মানে ভেবে দেখুন, একজন যোগ্য শিল্পীর সূচনা পর্বে সে কিভাবে তার যোগ্যতার প্রমাণ দিচ্ছে, উদারতার প্রমাণ দিচ্ছে। তিনি কিন্তু বলতে পারতেন যে যখন যার কণ্ঠ পাচ্ছেন প্রীতম হাসান, তিনি যে ধরনেরই কাজ দেন আমি করে দেব, কিন্তু না, তিনি বললেন আগে 4টে লাইন আমাকে পাঠান, আমি একটু আমার রেঞ্জটায় দেখে নিই। যথারীতি সেই 4টে লাইন চলে এলো। তিনি নিজে নিজে প্র্যাকটিস করে দেখে নিলেন যে ওই 4টে লাইন আমার পক্ষে গাওয়া সম্ভব কিনা। নির্ধারিত দিনে একটি বিশেষ শুক্রবার দিন ছিল সেটা, সেদিন তাদের মিট করার মানে প্রথম দেখা করার একটা সময় ঠিক হয়। সেই নির্ধারিত সময় তিনি পৌঁছে যান প্রীতম হাসানের কাছে। প্রীতম হাসান এবার সুরটা শোনায়, গানটা শোনায়। তখন উনি বলে ফেলেন, অল্প বয়সী মেয়ে তো, অন্তরে যা অন্তরার মুখেও তাই এসে যায়। আপনি প্রীতম ভাই আমাকে দিয়ে এত বড় গানটা গাওয়াচ্ছেন, এটা তো আমাদের ঐশী ম্যাডামকে দিয়ে গাওয়াতে পারেন। ঐশী বাংলাদেশের আরেকজন চূড়ান্ত নাম করা এই মুহূর্তে পুরোধা একজন কণ্ঠশিল্পী। তখন অবাক হন প্রীতম হাসান, আমি আপনাকে ডেকেছি এই গানটার জন্য, আপনি আরেকজন আর্টিস্টকে মানে বলে দিচ্ছেন আপনার জীবনই শুরু হয়নি, গায়িকা হিসেবে প্রতিষ্ঠা বলে তো আপনার কিছু হয়নি। উনি অবাক হন। গল্পের ছলে জানতে পারলাম অন্তরাই বলছিলেন যে তখন প্রীতম বলেছিলেন, না আমি অন্য কাউকে ভাবিনি, আমি আপনাকেই ভেবেছি এবং এই গানটায় এই 4টে লাইনের জন্য যদি আপনি গান তাহলে আমি আপনাকে দিয়েই গাওয়াবো। অবশেষে সেই শুভ মুহূর্ত আসে, কিন্তু অন্তরা আরেকটি পদক্ষেপ নেন। একজন ভালো শিল্পীর এই পদক্ষেপগুলো নেওয়ার, বিশেষ করে যারা সঙ্গীত চর্চা করেন তাদের খুব প্রয়োজন, যারা প্লেব্যাক সিঙ্গিং করবেন। আবারও প্রশ্ন করেন, প্রীতম ভাইয়া আমি কার জন্য এই গানটি গাইব, আমার সেই সিনেমার নায়িকাকে। তখন যেহেতু এগুলো অনেক সময় ডিসক্লোজ করা যায় না, প্রীতম ভাইয়া বলেন সম্ভবত মিমি চক্রবর্তী কলকাতার। তখন উনি মিমি চক্রবর্তী সম্বন্ধে একটু জেনে নিয়ে তার আদব কায়দা, যেটা আগেকার দিনের শিল্পীর ছিল। আমরা যদি ভারতবর্ষের সঙ্গীত শিল্পীদের নিয়ে আলোচনা করি, মোহাম্মদ রফি সাহেব, মুকেশ সাহেব, কিশোর কুমার, এনারা সবসময় হিরোকে সামনে বসিয়ে গান গাইতেন, কেননা ওই হিরোর জন্য যে গানটা যাতে তার গলায় মানায় এবং সিনেমাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় গানটা। সেই কাজটি 2024-এ দাঁড়িয়ে এই করলেন অন্তরা। মিমি চক্রবর্তীর মতো করে উনি প্র্যাকটিস করে রেকর্ড করলেন, আর মারাত্মকভাবে হিট হয়ে গেল ওই 4টি লাইন। একদিকে প্রীতম হাসানের পুরুষ কণ্ঠ আর নারী কণ্ঠে দেবশ্রী অন্তরা। হারিয়ে গেলেন অন্তরা রায়চৌধুরী, প্রতিষ্ঠিত হলো দেবশ্রী অন্তরা। নতুন একজন শিল্পীর জন্ম তাড়িয়ে তাড়িয়ে দেখল তুফান সিনেমার আড়ালে সমগ্র বাংলাদেশবাসী, কলকাতাবাসী তথা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাঙালি মন। এবার আরেকটা অন্য দিক নিয়ে আলোচনা করব। সম্প্রতি কিছু ঘটনা তার জীবনে ঘটছে, মানে ওই অন্তরার জীবনে। তিনি যেরকম কর্পোরেটে চাকরি করছিলেন সেটাও করছেন, বা সেখানে যে পার্ট টাইম জব করছিলেন সেটা করছেন। তিনি যেরকম সংবাদ পাঠিকা ছিলেন সেটাও তিনি করছেন। আর এই 4টে লাইনের সুবাদে একটু পরিচিতি হয়েছে। এবার তার কাছে গানের জন্য, মানে গায়িকা সত্তার জন্য যদি 2টি কল আসে, নায়িকা সত্তার জন্য বা নায়িকা হওয়ার জন্য 10টি কল আসছে। তা তিনি ঠাট্টা করে বলছেন, আমি করব তো কি করব, আমি কি নায়িকা হব, নাকি আমার সেই একেবারে শুরুর দিন থেকে যেটা ইচ্ছা আমি প্লেব্যাক সিঙ্গিং করব, আমি একজন সুগায়িকা হব, সেটা হব, এইটা আমি বুঝে উঠতে পারছি না। তবে এই মুহূর্তে আমি অন্তত বলবো, বা আমার মতন অনেক মানুষই বলবেন, পা দুটো যেন মাটিতে থাকে। এটাই সময় পাখি ফুরুত করে উড়ে যায়, আর এই উড়ে যেতে গিয়েই ডানা ভেঙে মাটিতে ঝপাত করে পড়তে হয়। কেননা প্রচুর শিল্পী আছে যারা এরকম সামান্য কিছুতে ফেম পেয়ে এত উচ্ছ্বাস, এত আবেগে ভেসে যায়, তারপরে তাদের আর কোনো অস্তিত্ব থাকে না সেই ইন্ডাস্ট্রিতে।
সেরমটা যেন না হয়। এবার আসি আজকে এই মেয়েটিকে নিয়েই বা এত কথা বলার কারণ কি। ওই যে দুটো কথা আপনাদের বললাম যে এটা কি আমি গাইতে পারবো, আমার থেকে তো ভালো গাইবে ঐশী। এইটা কিন্তু একটা বড় শিল্পীর সত্তা যে আমি সেরা গাইব, আমি পারবো, আমার পরে আর কেউ নেই পৃথিবীতে এই গান গাওয়ার। এই ভাবনাটা যখন মন থেকে সরিয়ে রাখা যায় তখন কিন্তু তাকে একজন সুশিল্পী বা সুগায়িকা বলা যায়। হ্যাঁ, উনি দাঁড়াবেন, উনি জীবনে এগোবেন, এটার থেকেই বোঝা যায়। আর উনি বললেন আমি রুনা লায়লাজি, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর এই তিনজনের গায়কীকে নকল করি বা পছন্দ করি বা অনুকরণ করি, কেননা ওনারা প্রত্যেকটা শব্দকে যেভাবে এক্সপ্রেশন দিয়ে ভোকাল এক্সপ্রেশন প্রেজেন্ট করে গানের মধ্যে, সেইটা আমাকে ছুঁয়ে যায়। এবং যদি ভালো করে আমরা এই গানটির ওই 4টি লাইন বারবার যেটা ঘুরে আসছে মহিলা কণ্ঠে, নারী কণ্ঠে, মানে আমাদের অন্তরার কণ্ঠে, তাহলে দেখব ভরপুর এক্সপ্রেশন দিয়ে ওই সামান্য কাজটুকুকে কোন মাত্রায় পৌঁছে দিয়েছেন দেবশ্রী অন্তরা। ও সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। এই কারণেই আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওর নির্যাস যেটা বেরোলো, একজন শিল্পী প্রকৃত হতে গেলে তাকে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হয়। আর তার বড় উদাহরণ অন্তরা আর পথিকৃৎ তার শাকিব খান। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।